নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। মাত্র মাস কয়েক আগে লোকসভা নির্বাচনে আমেথি কেন্দ্রে 1.5 লাখেরও বেশি ভোটে কংগ্রেসের কাছে হেরেছেন বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। শোচনীয় পরাজয়ের পর বিজেপির অন্দরেই প্রশ্ন ওঠে, তাহলে এবার কি করবেন স্মৃতি ইরানি? তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কি? এই প্রশ্নের উত্তর বোধহয় মিলতে চলেছে। এই মুহূর্তে দিল্লিতে স্মৃতি ইরানির তৎপরতা বড় বেশি চোখে পড়ছে। তাহলে কি আগামী বছর দিল্লি বিধানসভা ভোটে বিজেপির মুখ স্মৃতি ইরানি? আগামী বছর গোড়ার দিকে দিল্লি বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। ভোটে আপ বা কংগ্রেসের মুখ মোটামুটি ঠিক হয়ে আছে, কিন্তু দিল্লির ভোটে কে হবেন পদ্মমুখ? প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা স্মৃতি ইরানিকে সামনে রেখেই কি গেরুয়া শিবির দিল্লির নির্বাচনে যাবে? বিজেপির অন্দরে এই সম্ভাবনা নিয়েই জলঘোলা শুরু হয়েছে। এদিকে দিল্লির গেরুয়া রাজনীতিতে যারা স্মৃতি ইরানিকে পছন্দ করেন না, তাদের সাফ কথা, স্মৃতি একা নন, তাঁর সঙ্গে তালিকায় রয়েছেন দিল্লি বিজেপির আরও একাধিক মুখ। লোকসভা ভোটের পরে দেশজুড়ে নতুন করে সদস্য বৃদ্ধি অভিযানে নেমেছে বিজেপি, যদিও পশ্চিমবঙ্গে এই অভিযান হচ্ছে না। দলের তরফে বলা হয়েছে আরজিকর আন্দোলন নিয়ে দল ব্যস্ত, তাই বাংলায় এখন সদস্য সংগ্রহ অভিযান হচ্ছে না। বিজেপি এবার সদস্য সংখ্যা বাড়ানোর ওপরে বিশেষ জোর দিয়েছে। অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও 2রা সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে। দিল্লির 14টি জেলা শাখার মধ্যে 7টি সদস্য সংগ্রহ অভিযান দেখার ভার দেওয়া হয়েছে স্মৃতি ইরানিকে। আর এরপরই বিজেপিতে স্মৃতির নতুন দায়িত্ব নিয়ে জল্পনা বেড়েছে। জল্পনা আরও বেড়েছে দক্ষিণ দিল্লিতে স্মৃতি নতুন একটি বাড়ি কেনার পর থেকে। ইতিহাস বলছে 1952 সালে দিল্লিতে বিধানসভা চালু হওয়ার পর কখনোই বিজেপি টানা 5 বছর শাসন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। 1956 থেকে 1993 পর্যন্ত বিলোপ ঘটানো হয় দিল্লি বিধানসভার। 1993 সালে দিল্লি বিধানসভার নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন বিজেপির মদনলাল খুরানা। পদে ছিলেন 2 বছর 86 দিন। 1996-তে মুখ্যমন্ত্রী হন বিজেপিরই সাহিব সিং বর্মা। তিনি এই পদেই থাকতে পেরেছেন 2 বছর 228 দিন। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে 1998 সালের 12ই অক্টোবরে দায়িত্ব নেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তার কার্যকালের মেয়াদ ছিল মাত্র 52 দিন। সুষমা স্বরাজই দিল্লিতে বিজেপির আপাতত শেষ মুখ্যমন্ত্রী। সুষমা বিদায়ের সঙ্গেই দিল্লিতে বিজেপি রাজ খতম হয় 1998 সালের 3রা ডিসেম্বর। সুষমা স্বরাজের পর টানা 15 বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত। তারপর আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল প্রথমবার মুখ্যমন্ত্রী পদে ছিলেন মাত্র 49 দিন। 2015 নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন সেই কেজরিওয়াল। তখন থেকে দিল্লিতে টানা আপ জমানা। লোকসভা ভোটের ঠিক আগে আমেথিতে নিজের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছিলেন স্মৃতি ইরানি। তখন স্মৃতি বলেছিলেন তিনি ভোটের পরে আমেথিতেই থাকবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে হেরে যান স্মৃতি। হারার পরে আমেথিতে সেই বাড়িতে আর যাননি স্মৃতি। এখন দিল্লিতে নতুন বাড়ি কিনেছেন স্মৃতি। আর বাড়ি কেনার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি দিল্লিতেই স্থায়ীভাবে থাকতে চলেছেন বিজেপি নেত্রী? কেন এই সিদ্ধান্ত? দিল্লি বিধানসভার আগামী ভোটে স্মৃতি নাকি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এমন জল্পনা ছড়িয়েছে দিল্লি জুড়ে। স্মৃতি অনুগামীরা আরও এগিয়ে বলছে, স্মৃতি ইরানিকেই পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ করে দিল্লি বিধানসভায় লড়তে পারে বিজেপি। কিন্তু বিজেপির একাংশ এই কথা মানছে না। দলের এক সূত্রের তরফে বলা হয়েছে, স্মৃতি ইরানি একাই নন, পাশাপাশি সাংসদ মনোজ তিওয়ারি, প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে তথা প্রথমবারের সাংসদ বাঁশুরি স্বরাজ, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব এবং পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মার নামও রয়েছে তালিকায়। তবে দিল্লির প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র প্রবেশের নাম নিয়ে আপত্তি রয়েছে দলেই। বিজেপি এর আগে 2015 সালে প্রাক্তন আইপিএস কিরণ বেদিকে মুখ্যমন্ত্রীর মুখ করে দিল্লি বিধানসভা ভোটে লড়েছিল, কিন্তু সেই ভোটে আম আদমি পার্টির কাছে শোচনীয়ভাবে হারে গেরুয়া শিবির। সে সময় বিজেপির একাংশ কিরণ বেদিকে মুখ করা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবারে বিজেপি কোন পথে হাঁটে সেটাই দেখার সময়। এখন একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 17ই সেপ্টেম্বর মঙ্গলবার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন উপলক্ষে গেরুয়া শিবিরের অন্দরেই তুঙ্গে উঠেছে প্রস্তুতি। পাশাপাশি সেই দিনই পূর্ণ হতে চলেছে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম ১০০ দিন। তাই এই বিশেষ দিনটিকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। প্রথম ১০০ দিনে সরকারের সাফল্যকে দেশবাসীর সামনে তুলে ধরতেই আসরে নেমেছেন খোদ মোদী। তাদের সাফল্যের কাহিনী গোটা দেশে ছড়িয়ে দিতে বিভিন্ন মন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ৪ জুন ২০২৪ শরিক দলের ওপর নির্ভর করেই তৃতীয়বারের জন্য কেন্দ্রের কুর্সি দখল করেন নরেন্দ্র মোদী। এবার লোকসভা নির্বাচনে ৪০০ পার তো দূর, একক সংখ্যাগরিষ্ঠতাও মেলেনি। মুখে কার্যত চুনকালি মেখে শরিকদের নৌকায় চেপেই সরকার চালানোর প্রতিজ্ঞা নেয় বিজেপি। তাদের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। দেশবাসীর বিকাশ কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকলেও নিজেদের সাফল্যের প্রচারে কার্পণ্য করেনি গেরুয়া শিবির। তাই এবার দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনেও সেই পথেই হাঁটতে চলেছে বিজেপি। ১৭ই সেপ্টেম্বর মোদীর ৭৪তম জন্মদিন। সেদিনই তৃতীয় মোদী সরকারের প্রথম ১০০ দিন পূর্ণ হতে চলেছে। তাই এই দিনটিকেই বিশেষভাবে কাজে লাগাতে চলেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে থেকে সমস্ত মন্ত্রকের আমলাদের নয়া সরকারের প্রথম ১০০ দিনের যাবতীয় পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন মোদী। আর ১০০ দিনের মাথাতেই সেই কাজ আদেও কতটা হয়েছে তা দেশবাসীর সামনে তুলে ধরার পরিকল্পনা কেন্দ্রের। এমনিতেই শরিক নির্ভর সরকার হওয়ায় বিজেপির একক ক্ষমতা প্রথম থেকেই প্রশ্নের মুখে পড়েছে। তাই নিজেদের দুর্বলতাকে ঢাকতে বিজেপির হাতিয়ার ১০০ দিনের পরিকল্পনার বাস্তবায়ন। মোদী সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাজেটে প্রত্যেক মন্ত্রকের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই অর্থের বিনিময়ে কোন খাতে কত খরচ হয়েছে তা সব মন্ত্রকে বিশদে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, পেনশন প্রকল্প, আয়ুষ্মান ভারত, ১২টি স্মার্ট শহর সহ একাধিক প্রকল্প নিয়ে লাগাতার প্রচারে নামার নির্দেশ দিয়েছে সরকার। ১৫ই সেপ্টেম্বর থেকেই এই কাজে নামছেন আমলারা। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপি নিজের কলার নিজেই তুলতে ব্যস্ত, বিরোধীরাই বা চুপ থাকে কেন? তাই তাদের হাতিয়ার তৃতীয় মোদী সরকারের ব্যর্থতা। ৯৫ দিনের ব্যর্থতার পরিসংখ্যানকে সামনে রেখেই এবার আসরে নেমেছে কংগ্রেস। বিরোধীদের ইস্যুর তালিকায় একের পর এক রেল দুর্ঘটনা, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা, মণিপুরে অশান্তি, দেশ জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ। ১০০ দিনের পরিকল্পনা নিয়ে আদৌ কি দেশবাসী ওয়াকিবহল? প্রশ্ন তুলছে হাত শিবির। তাদের কথায় ১০০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের মাঝে তৃতীয় মোদী সরকারের ব্যর্থতাই বেশি করে স্পষ্ট হয়েছে। এ তো গেল সরকারের পরিকল্পনা। মোদীর জন্মদিনে আলাদা পরিকল্পনা রয়েছে আজমের শরীফেও। মোদীর শুভকামনায় প্রায় ৪,০০০ কেজি নিরামিষ খাওয়ার বিলি হবে আজমের শরীফে। প্রতি বছরই মোদী সমর্থকরা কার্যত ঘটা করে মোদীর জন্মদিন পালন করেন। দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় উৎসব অনুষ্ঠানও। এবার সেই উৎসবে সামিল আজমের শরীফ দরগাও। মোদীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা। প্রায় ৪,০০০ কেজি সম্পূর্ণ নিরামিষ খাওয়ার বিতরণের পরিকল্পনা রয়েছে আজমির শরীফ দরগা কর্তৃপক্ষের। তালিকায় অবশ্যই থাকছে বিশেষ পোলাও, সুগন্ধি চাল, গাওয়া ঘি, প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে নিষ্ঠা ভরে তৈরি করা হয় সেই খাবার। তাই মোদীর জন্মদিনেও খাবারের তালিকা থেকে বাদ যাচ্ছে না সেই পোলাও। যে কেউ চাইলেই এই খাবার পেতে পারেন। ১৭ই সেপ্টেম্বর সকাল থেকেই শুরু হবে খাবার বিতরণ। प्रधानमंत्री जनाब नरेंद्र मोदी साहब का जन्म दिवस है। उनके इस जन्म दिवस के मौके पर पूरे देश में जो बड़े बड़े धार्मिक स्थल हैं उनके ऊपर सेवा के कार्यक्रम किए जाएंगे। इसी के तहत अजमेर दरगाह शरीफ में जो बड़ी देग है, यानी जो पूरे विश्व की सबसे बड़ी देग कहलाती है और सबसे बड़ी हांडी मानी जाती है, जिसमें पिछले 550 साल से शाकाहारी लंगर आज तक तकसीम होता चले आ रहा है। इसका पूरा इंतज़ाम और देख रेख जो हमारी खुदाम ख्वाजा साहब की जमात है, हमारी जो खुदाम कम्युनिटी है वो करती है और उसी की जानिब से वो लंगर तकसीम किया जाता है। हम आगामी 17 सितंबर को 4000 किलो शाकाहारी भोजन, जिसमें चावल होगा, असली घी होगा, ड्राई फ्रूट्स होंगे और उसका हम लंगर बनाकर यहाँ जो डिवोटीज़ हैं गरीब नवाज के, उनके अंदर भी तकसीम करेंगे। साथ ही जो हमारे यहाँ के आसपास के जो गुरबा लोग हैं, गरीब जमात हैं,
उनको भी लंगर सेवा के रूप में खिदमत खल के तहत तकसीम किया जाएगा। এখানেই শেষ নয়, মঙ্গলবার রাতে মোদির কল্যাণ সাধনে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। দরগার সকলেরই এই প্রার্থনায় অংশ নেওয়ার কথা। কোরআনের অংশ পাঠ, কাওয়ালি গান সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন, উৎসবের মেজাজে গেরুয়া শিবির, আনন্দ উৎসবের নাম লিখিয়েছে সংখ্যালঘুরাও। তাই আজমের শরীফ দরগাতেও সাজো সাজো রব। দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা, তাই দেশবাসীর কাছে বিজেপির সাফল্য, বিজেপির তত্ত্বাবধানে দেশের উন্নয়নকেই তুলে ধরতে উদ্যোগী মোদি। নিজেদের ঢাক পিটিয়ে আর কতদিন চলবে? আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত আদেও টিকে থাকতে পারবে তো গেরুয়া শিবির, নাকি বিরোধী ইন্ডিয়া জোটের চাপে উপড়ে যাবে পদ্মফুল? প্রশ্ন বিরোধীদের। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার ঘোষণা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। সামনেই হরিয়ানা বিধানসভার ভোট। সেখানে ইন্ডিয়া মঞ্চের দুই শরিক কংগ্রেস এবং আম আদমি পার্টি বা আপের মধ্যে কোনো বোঝাপড়া হয়নি। আপ 90টি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেসের অভিযোগ আপ ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। এই আবহে কেজরির ঘোষণাকে নাটক বলে কটাক্ষ করেছে। একই সুর শোনা গিয়েছে বিজেপির গলাতেও। রবিবার দিল্লিতে দলীয় দফতরে কর্মীদের বৈঠকে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে বলেন, আমি মঙ্গলবার ইস্তফা দিচ্ছি। জনতার কাছে জানতে চাই আমি সৎ কিনা। যতদিন জনতা তার রায় না দেবেন ততদিন আমি মুখ্যমন্ত্রীর আসনে বসবো না। আমি জনতার কাছে অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। 2 दिन के बाद, आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं। और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। मैं जनता के बीच में जाऊंगा, गली गली में जाऊंगा, घर घर में जाऊंगा, और जब तक जनता अपना फैसला ना सुना दे कि केजरीवाल ईमानदार है, तब तक मैं सीएम की कुर्सी के ऊपर नहीं बैठूंगा। গত বছর আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে। তিনি জেলবন্দী হন। তখন থেকেই তার ইস্তফার দাবিতে সরব ছিল বিজেপি। তা নিয়ে তারা আদালতেরও হস্তক্ষেপ চেয়েছিল, কিন্তু আদালত তাতে হস্তক্ষেপ করেনি। কেজরিওয়াল ঘোষণা করেছিলেন তিনি ইস্তফা দেবেন না, জেল থেকেই মুখ্যমন্ত্রীর কাজ চালাবেন। কিন্তু জেল থেকে মুখ্যমন্ত্রীর কাজ চালানো যে শক্ত, সেটা তিনিও ভালো বুঝেছিলেন। বস্তুত গত 6 মাসে দিল্লির প্রশাসনিক কাজকর্ম প্রায় লাটে উঠে গিয়েছিল বলে বিরোধীদের অভিযোগ ছিল। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে জেল থেকে ছাড়া পান। তার 2 দিনের মধ্যেই কেজরি জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করে জনতার রায় নেবেন। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো কেজরিওয়াল নভেম্বর মাসেই দিল্লির ভোট চান। নিয়ম মতো ভোট হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি মাসে। রাজনৈতিক মহল মনে করছে ইস্তফার কথা বলে দিল্লির মুখ্যমন্ত্রী সহানুভূতির হাওয়া কুড়াতে চাইছেন। সেই কারণেই তিনি নভেম্বর মাসে ভোট চাইছেন, কিন্তু সেটা নির্ভর করবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ওপর। এদিকে বিজেপি এবং কংগ্রেস তেড়ে ফুঁড়ে উঠেছে আপের বিরুদ্ধে। ইন্ডিয়া মঞ্চের শরিক হলেও কংগ্রেস ছেড়ে কথা বলেনি আপকে। দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, জনতার দরবারে ক্লিন চিট পেলেই দুর্নীতির অভিযোগ মুছে যায় না। অরবিন্দকে আদালতে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। এসব নাটক ছাড়া কিছু নয়। বিজেপির অভিযোগ আপের অন্দরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে বলেই কেজরিওয়াল নাটক করছেন। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, সচিবালয়েও ঢুকতে পারবেন না। এমন পদ রেখে লাভ নেই বলেই কেজরিওয়াল नाटक করছেন। केजरीवाल का आचरण, उसकी छवि और उसका किरदार, ये सब संदेह के घेरे में। वो कह रहे हैं कि मैं दिल्ली की जनता के बीच जाऊंगा और दिल्ली की जनता फैसला करे। तो श्रीमान अरविंद केजरीवाल, दिल्ली की जनता ने 3 महीने पहले अपना फैसला आपको सुना दिया है। आप खुद दिल्ली की सड़कों पर घूमे थे और आपने कहा था कि जेल के बदले वोट दीजिए, और दिल्ली की जनता ने आपको माकूल जवाब दिया और आपको आपके ठिकाने पे पहुंचा दिया था, सिफर करके भेजा था आपको।
तो दिल्ली की जनता तो अपना फैसला सुना चुकी। सीएम ना सीएम बनने का कोई मतलब ही नहीं। हम लोग तो बहुत पहले से कह रहे थे कि इसे सीएम पद से छोड़ देना चाहिए। जब आपको जेल हो गई थी, भले किसी कारण से हुई, आपको तो बहुत पहले मुख्यमंत्री के पद से छोड़ देना चाहिए था। और अब बचा क्या है? अब इनके जो सीएम पद का छोड़ने का है, ये केवल एक नाटक है। देखिए, ये दुनिया के इतिहास में शायद पहली बार हुआ है कि कोई चुना हुआ व्यक्ति जो जेल जाता है, जब जेल से निकले तो उसको सुप्रीम कोर्ट कहे कि तुम खबरदार जो एक फाइल तक छुई या तुम कुर्सी पर बैठे। आपने देखा होगा, हेमंत सोरेन साहब जेल गए थे, जब वो निकले कोई उन पे शर्त नहीं लगाई गई। बहुत से मुख्यमंत्री हैं, बहुत से मंत्री हैं, जब जेल रिहा हुए हैं बेल पे, तो उन पे तो कभी कोई शर्तें नहीं लगाई गई। केवल इन पे क्यों शर्त लगाई गई? और इसीलिए शर्त लगाई गई है क्योंकि देखिए, बेल देना सही है, हम उसका भी समर्थन करते हैं और सुप्रीम कोर्ट ने भी दिया। सुप्रीम कोर्ट को भी ये डर है कि ये आदमी जाकर जो सबूत है उसके खिलाफ उसको मिटा देगा, ये डराएगा, धमकाएगा। जब मुख्यमंत्री जैसे व्यक्ति को कहा जाता है कि खबरदार तुम किसी गवाह के साथ मिले भी, तो इसका मतलब है इसको एक आम क्रिमिनल की तरह एक तरीके से सुप्रीम कोर्ट ट्रीट कर रहा है। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সত্যি যদি কেজরিওয়াল ইস্তফা দেন তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? আপের অন্দরের খবর, তালিকায় নাম রয়েছে সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ, অতিশী, কৈলাস গেহলট। বিজেপির একটা অংশ আবার মনে করছে বিহারের লালু প্রসাদের মতো কেজরিওয়ালও তার স্ত্রী সুনিতাকে ক্ষমতায় বসাতে চাইছেন, তাই এসব তার নাটক। অরবিন্দ কেজরিওয়াল সত্যি ইস্তফা দেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত। রাজনৈতিক মহলে তা নিয়ে কৌতূহল থাকছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।